আমি বহির বাণিজ্যে এসেছি। আমি দানি সাধু, প্রত্যেক কাউকে কিছু দান না করে নিয়ে জলগ্রহণ করি না। কিন্তু আজ নিশি প্রভাতে কাউকে কিছু দান করাও হয়নি, আমার জলযোগ করাও হয়নি। কিন্তু মন বড় বারবার উতলা হয়ে উঠছে, মন বারবার আজ দেশের দিকে ফিরে যেতে চাইছে। কোথায় মাঝি মাল্লাগণ? নমস্কার বাবু, নমস্কার বাবু। নমস্কার নমস্কার। ওরে বাবু, আমি তোমাদেরই কথা ভাবছিলাম। তাই নাকি? আজ আমি মনে মনে যুক্তি স্থির করেছি, আমি দেশের দিকে যাব। তাই নাকি? আচ্ছা, তোমরা বলতে পারবে আমাদের কতদিন বহির বাণিজ্যে আসা হলো? হ্যালো, মোটামুটি আজকে মনে 8 দিন হলো। আচ্ছা, তুই হয়তো 8 বছর হবে রে। হ্যাঁ, তোমরা মহা আনন্দে দিন কাটাচ্ছ, তাই না? তাই তোমাদের খেয়াল নেই যে আমরা কতদিন বহির বাণিজ্যে এসেছি? না না বাবু, আপনি আর কি বুঝবেন, আমাদের দুজনকে একটু গল্প করতে দেন, মনের কথাটা বলি। এদিকে আয়। বেশ বেশ। আরে হ্যাঁ, এতদিন পর বাবু বাড়ি যেতে চাইছে, আমাদের বউগুলা আমাদেরকে চিনতে পারবে? ওটাই তো মনে মনে ভাবছি। হ্যাঁ, বউগুলা চিনবে, বউগুলা বাড়িতে থাকলে তো চিনবে। হ্যাঁ, বউ বাড়িতে বউ নাই? এখন যদি না থাকে, এখন 14 বছর আসছি, তাই তো রে। 14 বছর পর যদি বউ না থাকে, অন্য চ্যাংড়ার সঙ্গে যদি চলে গেছে তো কি? বলা যাবে না ভাইয়া। হ্যাঁ, ভালো ভালো লোকের বউ পালায় চলে যাচ্ছে, আর আমরা তো বিদেশে চলে গেছি। হ্যাঁ, আর এখন আগে তো চাপা টাপা সব বসে গেল, আগে গোল গাল ছিলাম, এখন তো আরো চিনতে পারবে না। না। আর বাবু বলছে আমাদের চিন্তা নাই। আরে পেটের দায়ে আসছি, পেটের দায়ে। হ্যাঁ? শুধু চাকরি করছি বলে। বাবু, ও বাবু। বাবু, আচ্ছা, তোমাদের গল্প শেষ হলো? গল্প শেষ হবে না, এখন আনন্দ ভিতর থেকে মুখ দিয়ে বাইরে হয়েছে। তোমাদের আনন্দ হচ্ছে বাবু, কিন্তু আমি নিরানন্দে দিন কাটাচ্ছি। কেন? কেন জানো? তোমাদের রানীমা মানে আমার স্ত্রী সুশীলা হ্যাঁ। আমাকে পত্র পাঠিয়েছিল। হ্যাঁ, আমারই ভাগ্নে ঠাকুর শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, চাঁদ সৌদাগরের কনিষ্ঠ পুত্র, সে নাকি আমার স্ত্রীর মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। আমার সুশীলার এই পত্র পাঠ করে এ কথা জানতে পেরে মন আর কিছুতেই আমার বহির বাণিজ্যে থাকতে চাইছে না। তুমি নিজেই ভেবে দেখো হাবু, তুমি নিজেই ভেবে দেখো, লক্ষিন্দর আমার নিজের ভাগ্নে ঠাকুর হয়ে ও শেষ পর্যন্ত এমন কুকর্ম করতে পারলো। এইদিকে আয়, এইদিকে আয়। দেখেছিস বাবু? হারামজাদা, ওইটাই ভাবছি। সদাগর মানুষ কত সেফটি থাকে, তার বউ যদি এরকম হয়ে যায়, আমাদের বউ গিয়ে আমার মুখটা একবার 5 ইঞ্চি করে দিয়েছে। তাই আমি আর বহির বাণিজ্যে থাকতে চাইছি না হাবু। বাবু, আপনার বাড়িতে তো দাস দাসে থাকা সত্ত্বেও আপনার বাড়িতে যদি অন্যায় হয়, তাতে আমাদের বাড়িতে তো মনে হয় কত বড় যে অন্যায় হয়েছে হিসাব দেওয়া যাবে না। ছোট হাবু, তাই আমি বলছিলাম যে তুমি আমাদের সমস্ত ডিঙাগুলো সাজিয়ে নাও, আর এই মুহূর্তে দেশের দিকে ডিঙাগুলো ছেড়ে দাও। ঠিক আছে বাবু, চলেন। লম্বা ধরে টান দে। বেশ, চল। ও মাঝি বাহায়া যাও রে, কিয়া করছিস রে? অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বাহায়া যাও রে।
গান বন্ধ করে দিলি কেন? কি হলো মাঝি মাল্লাগণ, তোমরা ডিঙাগুলো দাঁড় করিয়ে দিলে কেন? হারামজাদা ডাকাত আসছে, ডাকাত দেখলে হারামজাদা কাঁদছে। কান্না করবো না? কেন কাঁদবি? এখন আবার কি হবে রে? কি হবে? গলা কাটে দেবে, ভিক্ষা করে খাবো। গলা কাটলে মানুষ ভিক্ষা করে? গলা যদি কাটিলে কাজ করতে পারবি, ভিক্ষা করে খাইতে হবে। ভিক্ষা কেমন করে করবি রে? গলা না থাকলে কেমন করে করবি? বাঁচবি? ওটা তো একটা কথা রে। হ্যাঁ? হ্যাঁ, খাওয়া খবর দে যে একটা ডাকাতের দল নৌকা নিয়ে আমাদের দিকে চলে আসছে। বেশ বেশ বেশ। বাবু বাবু, কি হলো ডিঙাগুলো দাঁড় করালি কেন? আর বলবেন না, ওই দিক থেকে ডিঙা নিয়ে ডাকাতের দল আমাদের দিকে এগিয়ে আসছে। তাই তো মাঝি মাল্লাগণ, হ্যাঁ। একটি আলা তীর বেগে আমাদের দিকে ছুটে আসছে। সত্যিই যদি কোনো ডাকাত দল হয়, তাহলে তারা হয়তো আমাদের ধন রত্ন সব লুণ্ঠন করতে পারে। ঠিক বলেছেন। তোমরা যে কেউ একজন একটি ছোট্ট ডিঙা নিয়ে এগিয়ে গিয়ে দেখো, যদি সত্যি কোনো শত্রু দল হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি এসে আমাদের সংবাদ জানাবে। আমরা সবাই সেইভাবে প্রস্তুতি নেব। ঠিক আছে ঠিক আছে, এদিকে আয়। শোন, হ্যাঁ তুই তো বিয়া করলি হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে বাণীতে চলে আসলি, চলে আসলাম। তোর তো চেংড়া ফেংড়া নাই। না। আর আমার দুটো বাচ্চা আছে বুঝলি, তো এখন ধর ডাকাত দেখতে গেলাম, দেখলো মায়ের শেষ করে দিল, তাহলে আমার চেংড়াগুলো অনাথ হয়ে যাবে। ও এই জেনে তুই যেতে চাইছিস না? ওই জন্য বলছি তুই যা, তুই যদি মরে যাস কিনা তোর বোর যে চেহারা আবার বিয়া হয়ে যাবে। কিন্তু বিয়া হবে, কিন্তু আমি যে বাপ ডাক শুনতে পেলাম না রে। মরে গেলে শুনে কি লাভ করবি? ঠিক আছে, যদি কাকা যদি- হাই হারাম দাদা, কাকা কেন? ও দাদা। দাদা না, তুই দাদা আমি ভাই। ও বলছি কি, আমি যদি মরে যাই তাহলে আমার বউকে তুই দেখিস? হ্যাঁ, তোর হাতে দিয়ে গেলাম, তুই দেখিস? হ্যাঁ, কি করো যদি মরে যাই? ঠিক আছে, যখন বলছিস আর কি করা? ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, দেখে আসি। যা। মরবে তো হে মরুক, আমি বাইচে থাকি। আর বলিস না, হ্যাঁ? ওটা কিসের আলো জানিস? কিসের বে? ডাকাতে তো নয় রে। ডাকাত নাই? না, বাবুকে গিয়ে বলি, বল। বাবু বাবু। আর বলো কি দেখলে? কোনো শত্রু দল? না না, শত্রু নয়। আমি তো ভাবছিলাম নিশ্চয়ই কোনো শত্রু দল হবে। মোটেও না। শত্রু দল যখন নয়, তাহলে তো আমাদের আর কোনো ভয় নেই। আচ্ছা বলো কি দেখলে? আলাদা কিসের? বেশ, তাহলে বলি। এই তুই শুনবি? হ্যাঁ, ওই কি দেখে আসলাম? হ্যাঁ, আমি কেন একা শুনবো, বাবুও শুনবে। তুইও শুনবি? না না, আমিও শুনি। হ্যাঁ বাবু, আর বলবেন না, এই যে চাঁদ, আকাশের চাঁদ আকাশের চাঁদ ইন্দুরের গর্তের মধ্যে আলো দেয় না। কি করে দেবে? আকাশের চাঁদ পৃথিবীর মধ্যে আলো ছড়াই সত্য, কিন্তু ইঁদুরের গর্তে তার আলা প্রবেশ করতে পারে? আরে ভাই রে, কেমন কথা বললি? ইঁদুরের গর্তে চাঁদ আলো তো এটা আবার কোন প্রসঙ্গ আসছে? আরে গল্পটা শুনবি তো? বল। হ্যাঁ, এখন ইঁদুরের হয়ে গেছে বিশাল রাগ। চাঁদের উপর হ্যাঁ, সবাইকে আলো দিচ্ছে আর আমাকে আলো দিচ্ছে না, রাগ হবে না? রাগ হবারই কথা, কিন্তু আলা প্রবেশ করবে তবেই তো আলা দেবে। কিন্তু সেটা ওর যে তারা রাগ, ইঁদুর বুঝতে পারছে না। ওটা তো ইঁদুর বুঝতে পারছে না, কিন্তু দিচ্ছে না, ওটাই ওর রাগ। আচ্ছা তারপর কি হলো? তারপরে ইঁদুর কি করলো? চাঁদের সঙ্গে লড়াই করবে। ইঁদুর? ইঁদুর, সামান্য একটা ইঁদুর চাঁদের সঙ্গে লড়াই করবে? হ্যাঁ, যে আমার গর্তের মধ্যে আলো দিচ্ছে না, এখন রাগ, এখন চাঁদের সঙ্গে যুদ্ধ করবে। আচ্ছা কি করে করবে? কোথায় ইঁদুর মর্তে আর গর্তে, আর কোথায় চাঁদ? হ্যাঁ, ইঁদুর ভাবছে যে এই হারামজাদা ঘিনা কি? লেলা, হ্যাঁ, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত জানিস হারামজাদা? আর ইঁদুরের বুদ্ধি জানা, এখান থেকে আমার বাড়ি খাল করে চলে যাবে। খাল করতে যাবে? আগে উপরে উঠবে কি করে? আগে শুনে নিন। আচ্ছা, বল। তখন ইঁদুর কি বললো, যে যদি আমাকে যুদ্ধ করতে হয় চাঁদের সঙ্গে, তাহলে বুদ্ধি খাটাতে হবে। সে কি করলো, একটা একটা করে তাল গাছ কাটতে লাগলো। তাল গাছ? হ্যাঁ, দাঁত দিয়ে কাটছি। সেখন এখন মানে মানে তারপর কি? তখন তখন ইঁদুর কিভাবে কাটছে জানিস? কাটতে কাটেং 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 কাটতে কাটেং 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 কাটেং। এই অপরাধ। আর কত ক্যাটেং ক্যাটেং করবে? মানে এভাবে কাটছে, এবার কাটা শেষ। বুঝেছি বাবু, বুঝেছি। আসলে মেলায় গাছ তো, একটা গাছে তার
চাঁদে যাওয়া যাবে না, না। অনেকগুলো কাজ, তার জন্য ইঁদুরেরও সময় লাগছে। ক্যাট্টা ক্যাট্যাং 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 ক্যাট্টা আচ্ছা ক্যাট্যাং। তা না হয় বুঝলাম যে ইঁদুরে তাল গাছ কাটছে। মানে এই পুরাটা আপনাকে বুঝাই দিছি আর কি। আচ্ছা তারপর কি হলো? তারপর কি হলো, তাল গাছ কাটা শেষ। এখন ইঁদুর বলছে চাঁদে যেতে গেলে তাল গাছ আমাকে জোড়া দিতে হবে, জয়েন করতে হবে। তখন কি করছে, মানে- একটার উপরে একটা, মানে একটা তাল গাছের উপর আটটা তাল গাছ ঢুকাই দিয়েছে। হ্যাঁ আচ্ছা। জয়েন করছে, একটার উপরে একটা, আর একটার উপরে একটা, আর একটার উপরে একটা, আর একটা, আর একটা, আর একটা, আরে ডাবু থামো, কি একটার উপরে একটা 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 করে যাচ্ছে। জয়েন করতে টাইম লাগবে না? চাঁদ এখানে আছে, তোর কথা শুনে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, জানিস? চাঁদ এখানে আছে বল। এবার জয়েন করা শেষ, এবার ইঁদুর উঠছে, খচ্চ খচং 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 খচং। আরে থাম, কি খচ্চ খচং খচং খচং? ইঁদুর উঠছে, তাল গাছে ইঁদুর উঠছে। উঠছে তখন শব্দ হচ্ছে খচ্চ খচং। আচ্ছা, এবার ইঁদুর উঠে গেছে, এবার চাঁদ আর ইঁদুরের যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ। এই মারছে ওকে, এই মারছে ওকে, মারামারি শুরু। চাঁদ আর ইঁদুর, হ্যাঁ চাঁদ আর ইঁদুর মারামারি করতে 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 ইঁদুরের রাগ হয়ে গেল। তখন ইঁদুর কি করলো, চাঁদের বটাটা দাঁত দিয়ে দিল কেটে। তখন ওই চাঁদ কি করলো, এসে যে সাগরে ছিল মহানন্দায় পড়ে গেল। ওই আবার ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। হলে হতে পারে, এটাই ঠিক। হ্যাঁ এটাই ঠিক। আরাম ইঁদুর তাল গাছ কেটে জোড়া লাগিয়ে চাঁদে গেল, আর চাঁদের নাকি বোটা আছে, সেই বোটা ইঁদুর কেটে দিল, চাঁদ জলে পড়ে গেল। ঠিকই বলেছে বাবা, কেন মূর্খ কোথাকার, চাঁদের নাকি কোনো বোটা আছে, আর ইঁদুর নাকি তাল গাছ জোড়া লাগিয়ে চাঁদে যেতে পারে। আমার মন বলছে তুমি আসলে ওই আলাদির কাছে যাও। বাবু ওই মনে করেছো এটা ভূত, ওই জন্য হারামজাদা যায়নি, অর্ধেক রাস্তা থেকে ঘুরে এসেছে। ওর ভূতকে- এই সত্যি কথা বলো, তুমি গিয়েছিলে? না বাবু, ভয়ে যায়নি, ভয়ে যায়নি। অপদার্থ, ও সত্যই যদি কোনো ডাকাতের দল হয় তাহলে আমাদের আক্রমণ করতে পারে। হ্যাঁ, হাবু তুমি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। মানে বলছিলাম কি বাবু, মানে আমার বাড়িতে তো দুটো ছেলে আছে, বউটা আছে, অনাথ হয়ে যাবে। এই আমি দেখবো রে, তুই যা না, আমি দেখবো। তোমাদের সঙ্গে আনাই তো আমার ভুল হয়েছে। আরে এখন তো ভাবছি আমার যদি কোনো বিপদ হয় তাহলে তোমরা আমাকে একা ফেলে দিয়ে প্রাণ নিয়ে পালাবে। না বাবু, আপনার আমরা নুন খাইছি, নুন না হারিম করতে পারবো। তাহলে দেরি করো না, যাও। আমার মনে হয় এটা নিশ্চয়ই ভূত হবে। তাহলে শরীরটা একটু গাটা বন্ধ করে, আমি মন করে জানি গাটা বন্ধ করে দেবো, তাহলে ভূতে আমাকে কিচ্ছু না, জীবনটা তো বাঁচবে। ভাইয়া একটু শুন। কি হলো? আরে এখানে তো মাটি নাই, মাটি লাগবে যে। মাটি? দেখ তো নৌকায় মাটি লেগে আছে। ঠিক আছে। মাটি নাই রে, ইট পাইছি। এটাতে হবে। ছু মন্তর 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 গগ শাড়ি, বুড়ি পাতে পান সুপারি। বুড়ি কেন হাসছি রে, এই কেন হাসছি? এটা মন্ত্র। বুড়ি পাতে পান সুপারি, বুড়ি পড়লো ব্যারাম, ওষুধ পানি করতে করতে বুড়ি চিত পাতাম। হাঁসের গু বাঁশের পাতা, শিয়ালের গু 3.5 কাঠা, 1 কাঠা চাইলে 3 কাঠা মুড়ি, পায়খানা করতে করতে গেল বুড়ি নাতি জামের বাড়ি। এই দেহবন্ধ কে করে? গুরু করে, গুরু আজ্ঞায় আমি করি এই দেহবন্ধ। ঠিক না হলে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব কটা ভাই বোনের মাথা খায়। দেহবন দেহবন পবন করি স্থির, পাছার কামড়ে উঠে বেটা জলের কুমির। আলবিষ কালবিষ শস্য বাটা পাছায় দিস। দেখেলে মন্ত্র কাকে বলে? যা, যা। যদি ভূত হয় দেখা দিবে, কিন্তু আমাকে ছুঁতে পাবে না। যা দেখি যা। শালা মন্ত্র যদি কাজ না করে, না যাওয়া যাবে না। এটা সেটা বলে বুঝিয়ে দিব। বাবু বাবু, কি হলো? ও যেটা বলছে সেই ঘটনা নয়। আমি তো জানি সেটা নয়, ওই মিথ্যে বলেছে। আচ্ছা আসল ঘটনা বল। এই যে কিছুদিন আগে উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনা হয়ে গেল না, তা হয়েছে? এটা যে টোটাল ট্রেন দুর্ঘটনা। ট্রেন দুর্ঘটনা? হ্যাঁ এই সাগরের জলে? হ্যাঁ, মানে একদম এই ব্যান্ডেল আছে না, কলকাতা ব্যান্ডেল, হ্যাঁ আছে। ব্যান্ডেল থেকে ট্রেনটা এত স্পিডে ছেড়েছে আর ড্রাইভার মেনটেন করতে পারে না, বুঝলেন?
ড্রাইভারে মেনটেন করে না। আর যে বর্ষার দিন মশার খুব উৎপাত, যত সাগরের মশা উঠে আসছে আমাদের এই মানে মাটিতে কামড়াবে মানুষকে বলে। আর ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গেল বুঝলেন, বগির সঙ্গে ধাক্কা লেগে বগিটা থেকে গেল। আর ট্রেনটা স্টেশন ভেঙে একবারে কলকাতা দিয়ে যায়, একবারে 24 পরগনার ওই দিয়ে যায়, একবার বঙ্গোপসাগরে পড়ে গেছে। মানে ট্রেনের ইঞ্জিনটা, হ্যাঁ মানে সামনে যে ইঞ্জিন আছে, হ্যাঁ ইঞ্জিনটা চলছে, ইঞ্জিনটা জলের ভেতরে চলছে। যখন মাঝে ঠেকা পাচ্ছে কিনা তখন ভগাম করে উঠছে, তখন আলোটা দেখা যাচ্ছে। আবার যখন ডুবে যাচ্ছে তখন লিভিয়ে যাচ্ছে। এই হচ্ছে ঘটনা। সাগরের জলই ট্রেন দুর্ঘটনা। আর মশাটার আকাম হয়ে গেছে, মশাটা আকাম হয়ে ট্রেনের ইঞ্জিন জলে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। মশাটা আকাম হয়ে গেছে। এক মশার ধাক্কায় ট্রেন দুর্ঘটনায় ট্রেন সাগরের জলে পড়ে গেল। অপদার্থ! অপদার্থ নয়, আমি খনিজ পদার্থ। না, তুমি অপদার্থ। খনিজ পদার্থের মূল্য নেই, মূল্য আছে কিন্তু তোমার মোটেই কোনো মূল্য নেই। ঠিকই, মানুষের কোনো মূল্য নাই। আসলে তোমরা সবাই আমার সঙ্গে চালাকি করছো, তাই না? আমি নিজেই যাব, আমি নিজেই গিয়ে দেখতে চাই আলাটি কিসের। চালাও, ওই আলাটিকে লক্ষ্য করে ডিঙা চালাও। বাবু যদি যায়, ওই যদি মরে যায়, ওর ছেলে পেলা নাই, মরলে কি আর মাঝে দেখি আমরা পেছনে থাকবো। চালাও মাঝি মাল্লা। ওরে দাওয়াই করে ম্যাগালি তলাল পুহবান বাউরে ধীরে कहने বাউ তোরি ওরে তলাল পুহবান বাউরে আর এগিয়ে যাব না রে। বাবু, বাবু, এইটা কি কোনো ট্রেনের ইঞ্জিন নাকি কোনো আকাশের চাঁদ? হ্যাঁ চাঁদ, আমি তো চাঁদ বলে। চাঁদ নয় তাহলে কি? দেখো, একটি কলার ভেলা। কলা ভেলা? হ্যাঁ, মানে কদলির মন্দাজ, উগি মাগি, কিন্তু বড় দুর্গন্ধ ছুটে আসছে, একবারে একেবারে পচা পচা গন্ধ। মাছ পচা গন্ধ করছে বাবু। আচ্ছা হাবু, হ্যাঁ যে দেখো তো মন্দাজের উপর একটি সুন্দর রমণী নারী বলে মনে হচ্ছে না? মেয়ে ছেলের মতন মনে হচ্ছে বাবু। কিন্তু এই সাগরের জলে ভাসছে কেন? আমার সে যাই হোক, সেটা থেকে আমাদের মাথা ব্যথা নেই। হাবু, ডাবু, আমি দানি রাজা। হ্যাঁ প্রত্যেক প্রভাতে কাউকে কিছু দান না করে আমি নিজে জল গ্রহণ করি না। ঠিক বলেছেন। আর আজ প্রভাতে কাউকে কিছু দান করাও হয়নি, আর আমাদের কিছু খাওয়াও হয়নি। তাই এই সুযোগে তোমরা আমার ডিঙার থেকে কিছু অর্থ নিয়ে গিয়ে ওই মেয়েটিকে দিয়েছো, আমাদের দান করাও হবে আর আমাদের জলযোগ করাও হবে। বেশ বেশ। যাও। অত দিস না বোকা, অল্পতে। এই যে নাও, আমার বাবু দান না করলে অন্য জল গ্রহণ করে না, বাবা। তাই তোমাকে দান করতে বললো। নাও দান নাও। বাবু, আমি দান গ্রহণ করতে পারবো না, সব কিছু বিসর্জন দিয়ে এসেছি গো বাবা। তাছাড়া কোনো মানুষ দান করে কিছু পুণ্যের আশায় আমাকে দান করলে সে দানটি বিফলে চলে যাবে, পুণ্য হবে না বাবা। বেশ, বাবু কি হলো? ওই মহিলাটা আপনার দান গ্রহণ করলো না। কি বললে ডাবু? হ্যাঁ কে এই নারী যে আমার দানকে প্রত্যাখ্যান করলো? মানুষে আমার দান হাত পেতে গ্রহণ করে, কিন্তু এই নারী আমার দানকে প্রত্যাখ্যান করছে কেন? তাই তো বাবু। কে তুমি রমণী? তুমি আমার দেওয়া দানকে প্রত্যাখ্যান করলে? আমি দান গ্রহণ করতে পারবো না বাবা। মানুষ দান করে কিছু পুণ্যের আশায় আমাকে দান করে দিয়ে পুণ্য হবে না। কিন্তু তুমি এই সাগরের জলে কেন ভেসে যাচ্ছ মা? না হইল মাসপক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী বাসর ঘরে করলো আমায় আরি। তারপরে ভাসিলাম গঙ্গাতে, ভাসিতে এলাম আমি 3 মাস ধরে। তোমার স্বামীর সর্পাঘাতে মৃত্যু হয়েছে, হে গো বাবা, আর তাই তুমি স্বামী নিয়ে সাগরের জলে ভেসে যাচ্ছ? সত্যি গো। শুনলে হাবু? বলেন। ডাবু, হ্যাঁ কিছু শুনলে? মেয়েটির স্বামী প্রাণে মারা গেছে বলে মেয়েটি স্বামী নিয়ে সাগরের জলে ভেসে যাচ্ছে। এইটা কোনো যুক্তি হলো?
আমার মনে হচ্ছে কি কি মনে হচ্ছে? অল্প বয়সে স্বামী মরে গেছে তো মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে, বাড়িতে সেরকম গার্জেন নাই, নিজের মনে মনে সাগরে ঝাঁপ দিয়ে ভাসতে লেগেছে। তোমার ভুল ধারণা। আমার মন কি বলছে তা জানো? কি বলছে? আমার মন বলছে যে মেয়েটির স্বামী প্রাণে মারা গেছে, হয়তো তার শ্বশুর ঠাকুর জোর করে মেয়েটি তার পুত্রের সঙ্গে সাগরের জলে ভাসিয়ে রাগে দিয়েছে। রাগে আমার তাহলে কে এই দুরাচার যে এত সুন্দর একটি প্রতিমার মতো কন্যাকে এমনি ভাবে সাগরের জলে ভাসিয়ে দিতে পারলো? লোকটা মানে খুব একটা ভালো নয় বাবু। আমারও মন তাই বলে, কিন্তু মেয়েটিকে দেখে আমার জানবার বাসনা হচ্ছে হাবু, যে কোথা থেকে মেয়েটি এসেছে, কে তার শ্বশুর ঠাকুর, যেই দুরাচার এমনি ভাবে একটি প্রতিমার মতো কন্যাকে সাগরের জলে ভাসিয়ে দিয়েছে। তাই তো আমারও খুব দুঃখ হচ্ছে মনে। শোনো মা, বাবা, তুমি আমার দান গ্রহণ করলে না, তাতে আমার কোনো দুঃখ নেই, বাবা, কিন্তু বলো তো মা, আমি যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করি তাহলে তুমি আমার কথার জবাব দেবে? বলুন বাবা। আরে নারায়ণ দানি পোছে নাম কহ কন্যা পরিচয়, কহ তোমার শ্বশুর বাবার বলো তোমার বাবা, যে শ্বশুর ঠাকুর তোমাকে এমনি ভাবে সাগরের জলে ভাসিয়ে দিয়েছে, কি নাম তোমার সেই শ্বশুর ঠাকুরের? আমি শ্বশুর ঠাকুরের নাম কিভাবে মুখে উচ্চারণ করি বাবা? আমি বলবো আকারে বুঝে দিবেন প্রকারে বাবা। তুমি ঠিকই বলেছো মা, আমাদের হিন্দু ধর্মেরই নারীরা শ্বশুর শাশুড়ির নাম মুখে উচ্চারণ করে না। কিন্তু বাবু এখনকার মেয়েরা তো এবারে খপা খপ বলে দিচ্ছে বাবু। তুমি ঠিকই বলেছো, কিন্তু সবাই নয়। ঠিক আছে, যারা ধর্মকে মানে তারা ধর্ম মেনেই চলে, আর যারা ধর্মকে মানে না তারা কাউকেই মানে না। ঠিক আছে তাহলে জিজ্ঞাসা করেন। মাগো, বাবা, আমি দানি সাধু, তুমি যদি আমাকে আকারে বলে দিতে পারো হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই তা প্রকারে বুঝে নিতে পারবো। বেশ বাবা গো। তাছাড়া তো আমরা তো আসি নাকি? পূর্ণিমাতে পূর্ণ লক্ষ তারা মাঝে রয়, সেও আমার শ্বশুর বাবার নাম। বাবু, বাবু, কিছু বুঝতে পারলে? বাবু আমার একটু বুদ্ধি কম। পূর্ণিমাতে পূর্ণ হয় লক্ষ তারার মাঝে রয়, সে নামে তার শ্বশুর বাবার হয়। আসলে ঘটনা হচ্ছে আর বুদ্ধি খুব, রাতে বুদ্ধির জন্য ঘুমাইতে পারে না, তাই নাকি? সবসময় বুদ্ধি ব্যবহার করে, ওই মনে হয় পারবে, তখন থেকে আচ্ছা বলো তো হাবু, কি হতে পারে? বাবু আমি বলছি কি ওটা জোনাকি হবে। জোনাকি? জোনাকি পোকা দেখা যায় না? আচ্ছা জোনাকি কি পূর্ণিমাতে পূর্ণ হয়? মেয়েটি বলেছে পূর্ণিমাতে পূর্ণ হয় লক্ষ তারার মাঝে রয়, জোনাকি আবার পূর্ণ হয় না? ওকে বলো তাহলে আমার আমি বুঝে নিয়েছি, আচ্ছা তুমি কি বুঝেছো? পূর্ণিমাতে পূর্ণ হয় জ্যোৎস্না রাত। মেয়ে ছেলের নাম কেন বলছিলি? তাহলে জ্যোৎস্না বেটা চাঙা হবে রাজকুমার। আই অপরাধ। পূর্ণিমাতে পূর্ণ হয় লক্ষ তারার মাঝে রয়, লক্ষ তারার মাঝে কি থাকে? তারা 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 নয়, না না, মেয়েটার নাম হবে তাহলে, ওর শ্বশুরের নাম হবে তারা চাঁদ মুখোপাধ্যায়। তারা চাঁদ বেটা বেটা চাঙা হয়ে গেল তারা চাঁদ হয়ে গেল। মেয়েটি তো বলেনি যে তারার মাঝে রয়, ও তারা নয়, তারার মাঝে রয়, মানে তারার মাঝে কে থাকে? চাঁদ। চাঁদ, চাঁদ তোমার শ্বশুর ঠাকুরের নাম কি চাঁদ? একটু পূর্ণ করে বলুন বাবা। আচ্ছা চাঁদকে পূর্ণ করলে কি হবে? পূর্ণিমা। কেন চাঁদ যখন পূর্ণ হয়ে যায় তখন পূর্ণিমা হয়ে যায়?
সেটা বলেনি, চাঁদকে মানে সন্ধি করে পূর্ণ করতে বলেছে। সংক্ষেপে আছে সেটাকে সাজাতে বলেছে। চন্দর চ- চ- একে চন্দর তোমার শ্বশুরের নাম কি চন্দ্রপতি? একটু পূর্ণ করে বলুন বাবা। আরো চন্দ্র, আচ্ছা সদাগর বলেছে সদাগর। চন্দ্রপতি সওদাগর তো আমার আমার মানে ভগ্নিপতি। মেয়েটিকে দেখে মনে হচ্ছে মেয়েটি খুব চালাক। কেন কেন? কেন বলেন তো? আপনাকে দেখে যত সদাগর আছে আপনাকে দেখে সবাই ভয় করে। ওরে আমাকে নয়, আমার ভগ্নিপতিকে দেখে। হ্যাঁ, ওকে দেখে ভয় করে। মানে চাঁদ সওদাগর, বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর, ওকে সবাই ভয় পায়। ওই জন্য মেয়েটি বুদ্ধি করে ওর নামটা বলেছে, যেন লোকে আমাকে কিছু না বলতে পারে। ঠিক বলেছি। যখন সদাগরে পেটারবো তখন লোক ভয় কিছু বলবে না। কুকরা হয়ে যাবে। তোমার শ্বশুর ঠাকুরের নাম কি চন্দ্রপতি সওদাগর? সত্যি বলেছি আমি বাবা। বিশ্বাস করি না, হ্যাঁ বাবা। আমি বিশ্বাস করি না যে তুমি চন্দ্রপতি সওদাগরের পুত্রবধূ হতে পারে। হ্যাঁ বাবা। চন্দ্রপতি সওদাগর এমনই পাষাণ নয় যে সে তার পুত্রবধূকে এমনি ভাবে সাগরের জলে ভাসিয়ে দেবে। তুমি কার নামে কি বলছো সেটা হয়তো ঠিকভাবে জানো না। বাবা আর চাঁদ চন্দ্রপতির যদি তুমি পুত্রবধূ হয়ে থাকো বাবা তাহলে তুমি আরো একটি কথার জবাব দাও। বলুন বাবা। আরে নারায়ণ দানি পোছে কন্যা পরিচয় কহ তোমার শাশুড়ি মার নাম। বলো তোমার, বাবা তুমি তো বললে তুমি নাকি চন্দ্রপতি সওদাগরের পুত্রবধূ, হ্যাঁ বাবা। তাহলে তোমার শাশুড়ি মার নাম কি? তাহলে শ্রবণ করুন, আমি বলবো আকারে বুঝে নেবেন প্রকারই বাবা। বেশ, হলদিয়া রঙ্গ হয়ো মা বন্দিরি অঙ্গে রয় শিরোয়ামা শাশুড়ি মায়ের নাম। বাবু বুঝলিছি? বাবু, হ্যাঁ, হলদিয়া রঙ্গ হয় মা বোনেদের অঙ্গের। প্রশ্নের আগে উত্তর। আচ্ছা কি? ওই মেয়েটার শাশুড়ির নাম হচ্ছে গহনা। গহনা? হ্যাঁ, মেয়েদের গায়ে গহনা থাকে। গহনা থাকে, কিন্তু আবার বলেছে হলদিয়া রঙ্গ হয়। আমি বলবো, ওই বলতে পারবে নাকি? আচ্ছা তুমি বলো তো কি হতে পারে? মেয়েটির শাশুড়ির নাম হচ্ছে সিটি গোল্ড। গহনা কি গোল? হলুদ রঙের আছে না, হলুদ রঙের সিটি গোল্ড না? সেটা আছে, কিন্তু তাহলে সোনা। সোনা? হ্যাঁ, তোমার শাশুড়ি মার নাম সোনা? একটু পূর্ণ করে বলুন বাবা। তাই তো, আমার বোনের নাম তো সনকা, সোনা সোনা বলছে। কিন্তু তোমার শাশুড়ি মার নাম সনকা? সত্যই বলেছেন গো। হ্যাঁ। হ্যাঁ তুমি চম্পলার মহারানী সনকার পুত্রবধূ? সত্যি গো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না করেন কেন করবেন যে না? সনকা এমনি ভাবে তার ছেলের বউকে সাগরের জলে ভাসিয়ে দেবে। আর মানুষের রাগ হলে কি না করে, মানুষ মার্ডার করে দিছে। কিন্তু শোনো, সত্যই যদি ও সনকা রানীর পুত্রবধূ হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম বলতে পারবে? হ্যাঁ বাবু, আমি এত না একটা কথা বুঝতে পারলাম। শ্বশুর শাশুড়ির নাম মানুষ উল্টা পাল্টা বলতে, বাঁচার জন্য বলতে পারে। যে ইয়া জ্যোতি বসু আমার শ্বশুর, কিন্তু স্বামীর নাম কেউ উল্টা পাল্টা বলবে না। না, তাতে কলঙ্ক হবে। হ্যাঁ, যাকে তাকে কেউ স্বামী বলবে না। স্বামীর নামটা বলেন, তাহলে শোনো। একদম ধরা পড়ে যাবে। সত্যই যদি তুমি সনকা রানীর পুত্রবধূ হয়ে থাকো বাবা তাহলে তুমি আরো একটি কথার জবাব আমাকে দাও। বলুন বাবা। আরে নারায়ণ দানি ওছে নাম কহ কন্যা সমাচার
কহ তোমার মৃত স্বামীর নাম। যে স্বামীকে নিয়ে তুমি এই সাগর বক্ষে ভেসে যাচ্ছ, বাবা বলো তোমার কি নাম তোমার মৃত স্বামীর? আমি কিভাবে পতি দেবতার নাম মুখে উচ্চারণ করি বাবা? দেখায় দেয় পড়ে গেল। কেন পারবে না মা? যেমনি ভাবে তোমার শ্বশুর শাশুড়ির নাম আমার সামনে উচ্চারণ করেছো, বাবা তুমি ঠিক সেইভাবে তোমার স্বামীর নাম আমাকে বলে দাও, আমি বেশ। নিশ্চয়ই বুঝে নিতে পারবো। 14 বছর অনাহারে ইন্দ্র দেবী বধ করে সেও আমার স্বামী সদা বাবু, বাবু, কিছু বুঝতে পারলে? এতক্ষণ বুঝলাম 14 বৎসর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে, মানে রাবণের ছেলে ইন্দ্রজিৎকে যে বধ করেছিল। এটা তো রামায়ণের কথা। হ্যাঁ, রামায়ণের আমরা কথা। তো কত দেখেছি রামায়ণ। হ্যাঁ বলবো তাহলে বলো কে ইন্দ্রজিৎকে বধ করেছিল? থাম। তুই বারে বারে বলছি আমাকে একবার চান্স, আচ্ছা ঠিক আছে তুই বল। আমাকে একবার চামচ দে। চান্স না চান্স। শুনেন বাবু, এটা করেছিল কে জানেন? কে করেছিল? মুখ পোড়া হনুমান। হনুমান? হ্যাঁ, হনুমান 14 বৎসর অনাহারে ছিল, তখন তো আমি ছোট ছিলাম, কেমন করে বলবো? আর হনুমান ইন্দ্রজিৎকে বধ করেছিল। এত চালাক জীবনে খচ করে বলে দিবে পারলি? আচ্ছা বাবু, তুই বল, তুই বল। তুমি বলো ইন্দ্রজিৎকে কে বধ করেছিল, আর 14 বৎসর অনাহারে কে ছিল? জানি। মানে আচ্ছা, বিনা বলো। ভোগকে, বিনা ভোগকে ছিল, বিনা হুক্কে মানে? না খেয়ে। ও না খাই, হ্যাঁ জানি। বলো। লক্ষণ। লক্ষণ 14 বৎসর অনাহারে থেকে ইন্দ্রজিৎকে বধ করেছিল। বাবু আমি বলতে চাইছিলাম, আমি ভালো করে দেখেছি রামায়ণ। তুমি ঠিকই বলেছো, লক্ষণ ইন্দ্রজিৎকে বধ করেছিল। হনুমান পাহাড় চেয়েছে। আচ্ছা বলো তো এবার বাবু, কেন লক্ষণ 14 বৎসর অনাহারে ছিল? কি কেন ছিল? প্রয়োজন ছিল অনাহারে জানি থাকার? জানি জানি আচ্ছা বলো। ওর খিদা বসে গেছিল, অগ্নি মান্দা হয়ে গেছিল, মানে রুচি হতো না। এ জানে না বাবু, এ কিছুই জানে না। আরে লোকের খারাপ পেট খারাপ বলে খাইতে পারে লোকে, ওই পেট খারাপ হয়ে মানে গেছিল। আমি জানি বাবু কেন না খেয়েছিল। আচ্ছা কেন ছিল? ও যখন 14 বছর অনাহারে যখন মানে ওরা বেরিয়ে গেল বনবাসে কিনা, তখন ওর দাদা যখন খাইতো, তখন ওর দাদা ওকে বলতো ধরো লক্ষণ, তখন ওই ধরে রাখতো, খাইতে বলতো না ওর দাদা, ধরে রাখতো, তো কেমন করে খাবে? তাই জন্য অনাহারে লক্ষণ ছিল। ভাবতো দাদা তো ধরতে বললো, খেতে তো বললো না। না, লেলা ছিল লেলা, আর ধরতে বলে মানে খাওয়া। ওই জন্য বাবু ওই খাইনি। তুমি ঠিকই বলেছ। শোনো মা, তোমার স্বামীর নাম কি লক্ষণ? একটু পূর্ণ করে বলুন বাবা। লক্ষণকে আবার পূর্ণ করতে বলছি? মানে আপনার কি কোনো ভাগনা ছিল লক্ষণা নামে? না তো, এই ভাই, আমার ভাগ্নে তো লক্ষিন্দর। একটু মিলিয়ে গেছে তো, একটু একটু পূর্ণ করতে হলে মিলিয়ে তো গেছে। হ্যাঁ? ওখানে দর যোগ করে দেন। হ্যাঁ মানে ইন্দ্রজিৎকে বধ করেছিল না ইন্দ্র। আরে লক্ষণের সঙ্গে দর যোগ করে দেন, লক্ষণ দর। 14 বৎসর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে, মানে লক্ষণ ইন্দ্রজিৎকে বধ করেছিল। তার মানে ইন্দর লক্ষণের সঙ্গে ইন্দ্রকে সন্ধি করতে হবে। লক্ষণ লক্ষণ যোগ ইন্দ্র, লক্ষিন্দ্র। তোমার স্বামীর নাম কি লক্ষিন্দর? সত্যি? হ্যাঁ, হ্যাঁ গো, তোমার স্বামীর নাম লক্ষিন্দর? হ্যাঁ তুমি লক্ষিন্দরের স্ত্রী? সত্যি গো। হ্যাঁ? না না, তুমি জানো না, তুমি জানো না সুন্দরী, সুন্দরী, তোমার স্বামী দুর্লভ লক্ষিন্দর, সে আগের আমার স্ত্রীর মান সম্মান নিয়ে ছেলেমিনি খেলেছিল। সেই দিন আমি কঠোর প্রতিজ্ঞা করেছিলাম যে লক্ষিন্দর যখন আমার স্ত্রীর মান সম্মান নিয়ে ছেলেমিনি খেলেছে, আমিও যদি কোনোদিন লক্ষিন্দরের স্ত্রীকে আমার সম্মুখে পাই, সেই দিন সেই প্রতিশোধ আমি কড়াই ঘন্টায় আদায় করে নেব, এই করে নেব। তোমরা আমার শুভ কাজে বাধা দিতে
শোনেন, শোনেন, শোনেন। আপনার কাছে বাধা দিচ্ছি না বাবু, বাধা দিচ্ছি না, আপনি শুধু উপরে তাকাচ্ছেন, নিচে যে জল তার জন্য আটকাচ্ছি আমরা। শোনো আমার কথা, মেয়েটির মন্দাজ লক্ষ্য করে তোমরা ডিঙাগুলো ভিড়াও, মেয়েটি যেন আমাদের ছেড়ে কিছুতেই পালিয়ে যেতে না পারে। এমন অপরূপা সুন্দরী। শোনো সুন্দরী, এই মুহূর্তে তুমি আমার ডিঙায় এসো। আর এতে আমাদের প্রেমালিক বদলাও, বদলাও। বাবু আপনার মেয়ের পেছনে আপনি এরকম না, আমি বলছিলাম কি, ধরেন আপনাকে, এই ধরেন আপনাকে কুত্তায় কামড়াই দিল, তো আপনি কুত্তাকে কামড়াবেন না পিটাবেন? তুমি আমাকে নীতি কথা শিখাচ্ছ? বাবু হ্যাঁ, আপনি তো বলেছিলেন নারী মাত্র। এই সবাই যদি মা হবে, সবাই যদি বোন হবে, তাহলে বউ হবে কে? আমি জানি না, আমি জানি। শোনো, আমার কাজে বাধা দিতে এলে কপাল কিন্তু তোমাদের মন্দ আছে। ও মা, মা তুমি এটাতে চলে যাও। চালাও ডিঙা, চালাও ডিঙা, চালাও। আমি এই মুহূর্তে মেয়েটিকে ধরে আমার ডিঙায় নিয়ে আসতে চাই। না, এসো সুন্দরী, না, এই মুহূর্তে আমি তোমার বাহুতে বাহু সংলগ্ন করে তুমি বলো না। আমি সেই প্রতিশোধের আগুন নিভিয়ে দেবো। এসো, তুমি আমার ডিঙায় এসো। বাবু, আমি যখন মেয়েটিকে ধরতে যাচ্ছি তখন মেয়েটি কাঁপছে, হ্যাঁ, আর যখন মেয়েটি কাঁপছে তখন তার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, আর সেই এলোমেলো কেস দেখে মন আমার আরো পাগল হয়ে যাচ্ছে। মেয়েটির এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন। না, সুন্দরী বলে সমস্যা করবেন না। এই কথা শোনাও যে মা। ওই পাগল হলাম রে আমি, তার রূপ দেখে পাগল। ও পাগল হলাম রে আমি, তার রূপ দেখে পাগল। শোনো সুন্দরী, না, তোমার রূপ যৌবন আজ আমাকে পাগল করে দিয়েছে। না, না, সুন্দরী বলো না। আমার হাত থেকে তো তুমি কিছুতেই ছাড়া পাবে না, যতক্ষণ তুমি আমায় প্রেম আলিঙ্গন না দেবে এই সাগর বক্ষে আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না। হাবু, ওরে কেশগুলো দেখি হাবু, হারি হারি আমার পাগল। এসো সুন্দরী, ধরে নাও। ওরে অপদার্থ, তোমরা আমাকে না বাধা দিলে এই মুহূর্তে কি আমি মেয়েটিকে ধরে আমার ডিঙায় নিয়ে আসবো। আপনি তো ওইটাই ভাবছেন, আর আমরা ভাবছি যদি আপনি জলে পড়ে যান তখন যে আপনাকে মাছে খাইলে। যার জন্য তো তোমরা আছো, তোমরা শক্ত করে ডিঙা ধরো। ঠিক আছে, ঠিক আছে। এই হাবু, মেয়েটি যখন কাঁদছে না তখন তার চোখগুলো দেখে কি মনে হচ্ছে জানিস? কেমন? আরে চোখ যুগল দেখি আমি আকাশের তারা পাগল। আরে চক্ষু যুগল দেখি আমি আকাশের তারা পাগল। এসো সুন্দরী, এসো। আরে রাধিকা মণ্ডল দেখি হাবু কৃষ্ণের মোহন বাসি পাগল। আরে রাধিকা মণ্ডল দেখি আমি কৃষ্ণের মোহন বাসি পাগল। দেখো, মেয়েটি যখন কাঁদছে তখন তার সুন্দর সেই টিকালো নাকখানা দেখে আমার মনে হচ্ছে ঠিক যেন সেই শ্রীকৃষ্ণের মোহনবাসী। আর মেয়েটির দাঁতগুলো দেখে কি মনে হচ্ছে জানো? কেমন লাগছে?
মেয়েটি যখন অঝোর নয়নে কাঁদছে তখন তার দন্ত শাড়ি দেখা যাচ্ছে। সেই দন্ত শাড়ি দেখে আমার কি মনে হয় জানো হাবু? কি মনে হচ্ছে আপনার? আরে দন্ত শাড়ি দেখি আমি মুক্তার গাঁথুনি। আরে দন্ত শাড়ি দেখি আমি মুক্তার গাঁথুনি পাগল। অপদার্থ, বারবার শুধু আমাকে বাধা দেবার চেষ্টা। না না, আপনি যে ডুবে যাবেন ওই জন্য। এখানে মাছ আপনার খেয়ে নেবে তখন। এখানে আমি আগেই বলেছি যে তোমরা ওই মেয়েটির মন্দাজের দিকে ডিঙাটা এগিয়ে নিয়ে চলো। তোমরা ডিঙা এগিয়ে না নিয়ে গিয়ে ডিঙা আরো পিছিয়ে নিয়ে যাচ্ছ। আপনি আগাচ্ছেন, মেয়েটা পিটাচ্ছে, আপনি আগাচ্ছেন। বুড়ি হাবুড়ি, মেয়েটির মুখমণ্ডল দেখে কি মনে হয় জানিস? আর মুখমণ্ডল দেখি যেন পূর্ণিমার চাঁদ। আর মুখমণ্ডল দেখি আমি পূর্ণিমার চাঁদ পাগল। পাগল হলাম রে আমি তার রূপে। এই মুহূর্তে মেয়েটিকে আমার এই মুহূর্তে ধরা না দিলে আপনি তোমার মন্দাজ এগিয়ে তোমার মন্দাজ থেকে চলে তোমাকে আমি আমার ডিঙায় নিয়ে আসবো। এসো এসো, ধরা দাও, ধরা দাও সুন্দরী, ধরা দাও, ধরা দাও, কেউ রক্ষা করতে পারবে না। শোনো শোনো নানা নানি, অভিশাপ করি চোখ অঙ্গ হয়ে থাকো এই ঘাটের উপর। কি কি হলো? আমার চারিদিক কেন অন্ধকার হয়ে গেল? আমি আর দৃষ্টিপাত করতে পারছি না কেন? না হলে ভালো। আমি আমি আর কিছু দেখতে পাচ্ছি না কেন? তবে কি আমি অন্ধ হয়ে গেলাম? বাবু বাবু হাবু হাবু আবু, হাবু, তোমরা কোথায়? কোথায় তোমরা? আরে গু হাত মুখে দিয়ে দিস। শোনো শোনো হাবু, আমি যখন মেয়েটিকে ধরতে গিয়েছিলাম তখন মেয়েটি বিড় করে কি যেন বলল, আর আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেল। আমি যে অন্ধ হয়ে গেলাম, আমি যে আর কিছু দেখতে পাচ্ছি না। তোমরা তোমরা আমাকে ছেড়ে যেও না। দেখতে যখন পাচ্ছেন না, হাত দিয়ে করবেন না, মুখে হাত ঢুকাই দিয়েছে। শোনেন শোনেন, আমি বলছি কি, ভগবান যা করে মঙ্গলই করে। আপনি আর ভালো হয়ে দেখতে পাবেন না, আর কোনো সমস্যা আপনার কোনো মনে ভাবও জাগবে না। হাবুরে, আমি বুঝতে পারিনি। আমার মন বলছে ওই মেয়েটি নিশ্চয়ই কোনো দেবী হবে। না দেবী না, দেবী নামে কোনো নারী হয়তো এই সাগর বক্ষে ভেসে যাচ্ছে। না না বাবু, ওটা সুন্দরী হয়। নারী হাবু, ওরে ডাবু, ও কথা বলে আমাকে আর তোরা উপহাস করিস না। আমি অজান্তে ভুল করেছি। আমার মন বলে ও দেবী না হলে ওর অভিশাপে আমার নয়ন দৃষ্টি হারিয়ে যেত না। আপনাকে আগে থেকে মানা করছি, পরের বউ বেটি দিয়ে তাকাবেন না। ওর বেটি সুন্দর আছে, আপনার কি যায় আসে? আচ্ছা বলো তো হাবু, আপনার বাড়িতে বউ আছে। তোমরা বলো তো, তবে কি আমার আর মুক্তির কোনো উপায় নেই? এখন আমি কি করব? কি করবেন? এখন নেপাল যেতে হবে। চোখ অপারেশন করতে না? না মেয়েটির কাছে যাবেন? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। আর আমি যেহেতু করতে জানি, ভালো করতে জানি। যে মেয়ের অভিশাপে আমার দৃষ্টি হারিয়েছে, আমার মন বলে সেই পারবে আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে। তোমরা আমাকে ওই মেয়েটির কাছে নিয়ে চলো না হাবু। দেখেন বাবু, আপনার বাড়িতে ছোট থেকে কাজ করছি, আপনি কানা অবস্থায় বাড়িতে যাবেন, তাহলে রানীমা দুঃখ পাবে। যতই আপনার সঙ্গে হাসি ঠাট্টা করি, কিন্তু আপনি হচ্ছেন আমাদের মালিক। আপনাকে এইভাবে কানা অবস্থায় নিয়ে যেতে চাই না। কিন্তু আমরাও গরিব মানুষ, তো গরিব মানুষের কথা বাসি হলেও সত্য হয়। কতবার আপনাকে নিষেধ করলাম। আমি বুঝতে পারিনি হাবু, আমি বুঝতে পারিনি
অজান্তে যে ভুল আমি করেছি সে ভুল আমি আর কখনো করব না। তো এক কাজ করেন, চলেন মেয়েটার কাছে নিয়ে যান। হ্যাঁ, চলো চলো হাবু, চলো। লাঠি ধরেন, নাহলে কোনো হোঁচট খেয়ে পড়ে যাবেন। এই যে লাঠি, এটা ধরে রাখেন। চল নিয়ে চল। থাম বোকা লেলা, কিরে এই কানা লোকটা নিয়ে চল, মালদাতে ভিক্ষা করি। কানা লোক অনেক পয়সা পাওয়া যাবে বল। ওই বুঝতে পারবে না যে কে কত টাকা দিল। সব আমরা দুজন ভাগ করে লু নাকি? ভাগ করে করবো, তাই না? আমি নিব। আর আমি তুই খুচরা গেলে লুট গেলে না না, হইলো হইলো। ও সত বীর গাম। এ দিদি, এ দিদি, কানা লোক টাকা দিয়েছে আমাকে। আরে লোক টাকাও দিয়ে ব্যবহারের জন্য টাকা দিতে চাইছে না। হ্যাঁ ওরে দিদি দিবে কুলা কুলা, দাদা সত্যবান। আরে দাদা দিবে কুলা কুলা, দিদি সত্যবান। এ মাসি, কানা লোক দেখে একটু দরদ হয়েছে না গে? হ্যাঁ দেখে মা, দে দে দে। লোকটা লাখাই আছে। লা খাই না রে, না খেয়ে আছে। শোন শোন, সবাই বুঝতে পারে সে লোকটা বদমাস, কেউ দিতে চাইছে না, বুঝলি? হ্যাঁ কিন্তু আমাদের তো মালিক, চল নিয়ে যাই। চল চল। মা মা, বাবা মনে কিছু করুন মা, আমরা হচ্ছে উনার চাকর। ছোট থেকে উনার বাড়িতে খেয়ে পরে মানুষ হয়েছি মা। বাবা গো, তো এখন উনি যদি কানা অবস্থায় বাড়িতে যান, বাবা আপনি দয়া করে বাবুকে একটু ক্ষমা করে দিন আমাকে। বলেন বাবু, বলেন। কোন দিকে, কোন দিকে হাবু? এদিকে এদিকে, হ্যাঁ আমাদের দিকে। এইদিকে? দাঁড়া দাঁড়া, সোজা করে দে, সোজা করে দে। মাগো, বাবা আমি তোমাকে চিনতে পারিনি মা, বাবা গো, আমি তোমাকে বুঝতে পারিনি। আমি শুধু প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছিলাম মা। বাবা তাই প্রতিশোধের আগুন নিভাতে আমি তোমার প্রতি এই অন্যায় অত্যাচার করেছি। আমি বুঝতে পারছি আমি ভুল করেছি মাগো। তুমি সাধারণ নারী হতে পারো না, তুমি নিশ্চয়ই নারী রূপী কোনো দেবী। তুমি আমায় ক্ষমা করো জননী। বাবা গো, মানুষ মাত্র ভুল হয়, ভুলের সংশোধন রয়েছে গো বাবা। আপনাকে আমি ক্ষমা করতে পারি, আপনাকে নিঃশর্ত অঙ্গীকার করতে হবে বাবা। বলো মা, আমায় কি করতে হবে? এক সত্য, দুই সত্য, সত্য দিনবান। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। এই পৃথিবীতে যত নারী রয়েছে মায়েরও সমান। আজ হতে যত নারী সবাই জননী আমার। বেশ বাবা, ক্ষমা করো জননী, আমি ফিরিয়ে দাও আমার দৃষ্টি শক্তি মা। আমি এই গঙ্গার জল আপনার নয়নে আমি ছিটিয়ে দিচ্ছি বাবা। জয় জয় মা মনসা দেবীর জয়। বাবু, হ্যাঁ বাবু, এই তো আমি দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওরে হ্যাঁ সত্যি মেয়েটি কোনো দেবী। সত্যই বলেছি। তা না হলে তার অভিশাপে আমার দৃষ্টি শক্তি হারিয়ে গেল, আমি আবার দৃষ্টি ফিরে পেলাম। অবশ্যই। কিন্তু মেয়েটি ওই যে সম্মুখী। মাগো, বাবা তুমি আমায় ক্ষমা করেছো জননী, আমি ক্ষমা করে দিয়েছি তুমি আবার আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছো। বাবা। কিন্তু আমি যে তোমাকে আর সাগরের জলে ভাসতে দেব না। চম্পল আর উদিস্তর চাঁদ সওদাগর সে তোমাকে চিনতে ভুল করেছে, কিন্তু আমি তো সে ভুল করব না। আমি এই মুহূর্তে তোমাকে নিয়ে আমার রাজগৃহে নিয়ে যাব। আমার রাজগৃহে নিয়ে গিয়ে আমি একটি তোমার মন্দির প্রতিষ্ঠান করব, আর সেই মন্দিরে আমি প্রতিনিয়ত শুধু তোমার পুজো করব। তুমি আমার সঙ্গে চলো মা। কিন্তু বাবা, আমি তো যাব, কিন্তু আপনার তো আমি চিনি না। আপনার সঙ্গে আমি কেমন করে যাব? আপনি কে? আমার পরিচয় তো নিয়েছেন, আপনার পরিচয় তো আমি পেলাম না। তুমি আমাকে চিনতে পারবে না মা। না বাবা। কারণ তোমার সঙ্গে আমার পূর্বে কোনো সাক্ষাৎ হয়নি। বাবা গো, আমি কে জানো? বলুন বাবা। আমি আর অন্য কেউ নয় মা। যে স্বামীকে নিয়ে তুমি সাগর মধ্যে ভেসে যাচ্ছ, আমি তোমার সেই স্বামীরই একমাত্র মামা।
আমি নারায়ণদারি, আমি তোমার মামা শ্বশুর। ঈশ্বর হে দয়াময়, সম্মুখে রয়েছে মামা শ্বশুর। মামা শ্বশুরকে আমি কত কটু কথা বলেছি ঈশ্বর। সত্যি আমি ক্ষমা চেয়ে নেব। সত্যি আজ আমি মামাকে কত কটু কথা বলেছি। মামা, মামা গো, আপনাকে কত কটু কথা বলেছি মামা, আমাকে ক্ষমা করে দিবেন গো মামা। এ ভুল তোমার নয় বৌমা, এই ভুল তোমার নয়। তুমি তোমার মান রক্ষার্থে, তুমি তোমার সতীত্ব রক্ষার্থে আমাকে এই ন্যায় অন্যায় কথা বলেছো। মামা, এই তো নারীদের ধর্ম, মামা গো, এই তো নারীদের নিয়ম, এই তো নারী চরিত্র। নিজের মান সম্মান রক্ষা করতে গিয়ে যদি প্রাণও দিতে হয়, মামা, তবুও সেই নারীর মান সম্মান রক্ষা থাকে, তবুও সেই নারীর সতীত্ব বজায় থাকে। মামা গো, আপনি কি বললেন? আপনার সঙ্গে আমাকে যেতে হবে, কিন্তু মামা বৌমা, আমি যেতে পারবো না মামা, আমি যেতে পারবো না গো। কিন্তু কেন? কোথায় যাবে তুমি তোমার স্বামীকে নিয়ে? মামা, আপনি দানি গো, ওই হে মামা শ্বশুর সদা কারো মামা, আপনি দানি গো, ওই হে মামা শ্বশুর সদা কারো মামা। না হইল মাস দিন অষ্ট চারি গো মামা, আপনি দানি গো, ওই হে মামা শ্বশুর সদা কারো আর যাব আমি দেব ওরে, স্বামীকে ফিরে পাবো মামা, আপনি দানি গো, ওই হে মামা শ্বশুর সদা কারো আমি কনকপুর দেবপুরে যাবো মামা, সেখানে গিয়ে আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে নিয়ে আসবো মামা। এক গ্রাস মিথ্যে আশা বুকে বেঁধে তুমি স্বামী নিয়ে সাগরের জলে ভেসে যাচ্ছ বৌমা। জানি না ভগবান তোমার সে আশা পূর্ণ করবেন কিনা। মামা, বৌমা, মামা, চম্পলার চাঁদ সওদাগর আমার ভগ্নিপতি, সে যখন তোমাকে ধরে রাখতে পারিনি, মামা, আমি কি করে তোমাকে ধরে রাখবো? মামা গো, আমি জানি তুমি আমার কোনো কথাই শুনবে না, মামা, কিন্তু জানি না বউ,
জানি না ভগবান তোমার আশা পূর্ণ করবেন কিনা, কিন্তু ভগবানের কাছে আমি এই কামনাই করব, আমি দানি সাধু জীবনে যদি কখনো কোনো পূর্ণ করে থাকে, আমার সেই সব পূর্ণের ফল ভগবান যেন তোমাকে দান করেন। তাই যেন হয় মামা। আর সেই দানের ফলে তুমি যেন তোমার স্বামীকে ফিরে পাও। তাই যেন হয় মামা, তাই যেন হয়। আমি তোমাকে কথা দিচ্ছি বউ, বলুন মামা। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যখন আমার দৃষ্টি কেড়ে নিয়েও আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছ, তুমি যতদিন তোমার স্বামীকে প্রাণ দান পেয়ে না ফিরে আসবে, ততদিন পর্যন্ত আমি আর এই স্থান ত্যাগ করব না। মামা আজ হতেই সাগর বক্ষেই হবে আমার বাসা, এই চড়াই হবে আমার বাসস্থান। তুমি যেই দিন তোমার স্বামীকে নিয়ে ফিরে আসবে, আমি সেই দিন তোমার সঙ্গে আমি আমার দেশে ফিরে যাব। বলেছে মামা। আমি তোমায় কথা দিলাম বউ। মামা চারিদিকে শুধু বিদায়ের ধ্বনি বেজে উঠেছে মামা। আমার যে সময় হয়েছে গো, আমাকে বিদায় করে দিন মামা। জানি না বৌমা, জানি না আর কোনোদিনই তোমার সঙ্গে আমার দেখা হবে কিনা, কিন্তু ঠাকুরের কাছে শুধু এই প্রার্থনাই করব, তুমি যেন তোমার স্বামীর প্রাণ ফিরে পাও, তুমি যেন তোমার স্বামীর প্রাণ ফিরে পাও। বিদায় বেলা রেখে যাই গো মামা, ব্যথা ভরা আখি যা ও গো মা, ব্যথা ভরা আখি যা। বৌমা, বিদায় বেলা রেখে যাই গো মামা, ব্যথা ভরা আঁখি যা ও গো মা, ব্যথা ভরা আঁখি যা ও গো মা, ব্যথা ভরা আঁখি যা। বৌমা, এই আশীর্বাদ করো আমার, আবার আসি যেন ফিরে। এই আশীর্বাদ করো গো আমার, আবার আসি যেন ফিরে। চাই
ওরে রামু বাবু বউ বাবার শুধু স্বামীকে প্রাণ ফেরাতে বলে মৃত্যু স্বামী বক্ষে করে ভয়ঙ্কর সাগরের জলে ভেসে যাচ্ছে। আর আমি ওকে বাধা দেব না হাবু, আর আমি ওকে বাধা দেব না। আমি যখন বৌমাকে কথা দিয়েছি যতদিন বৌমা আমার ভাগ্নের প্রাণ না ফিরে পাবে, যতদিন আমার ভাগ্নেকে নিয়ে না ফিরে আসবে, ততদিন আমি এই নদীর চরেই থাকবো। বেশ বাবু। তোমরা সবাই নদীর চরে তাবু পাতো। আজ হতে এই নদীর চরেই হবে আমার বাসস্থান। আর এই চরের যত জনবসতি আমি প্রত্যেক সবাইকে করব দান। বেশ বাবু বেশ। আর আজ হতে এই ঘাটের নাম থাকবে মামা শ্বশুরের